ব্যক্তির লাভ ক্ষতি থেকে শুরু করে রাষ্ট্রের উন্নয়ন সবকিছুর পেছনেই থাকে অর্থনীতির অবদান। সেজন্য দরকার আর্থিক হিসাব নিকাশ আর অর্থনীতির চুলচেরা বিশ্লেষণ। আর এই বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন অর্থনীতির সংলাপ নিবেদন করছে RIL অ্যাঙ্গেল অ্যান্ড চ্যানেল। প্রতি শনিবার রাত 10টায় আমরা হাজির হই এই সংলাপে। আর আজ আপনাদের সাথে আছে আমি প্রণব সাহা। অর্থনীতির সংলাপে আজকের বিষয় তাপদাহে কৃষির ক্ষতি কতটুকু। আর এই আলোচনায় আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতিকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক ডক্টর মোহাম্মদ শাহ কামাল খান। আপনাকে স্বাগত আমাদের এই আলোচনায়। দর্শক, আমাদের সঙ্গে আরও আছেন সাবেক কৃষি সচিব আনোয়ার ফারুক, স্বাগত আপনাকেও। দর্শক, আমাদের সঙ্গে স্টুডিওতে আরও আছেন ন্যাশনাল এগ্রিকালচার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক SM মুস্তাফিজুর রহমান, স্বাগত আপনাকে। তিনজনকে স্বাগত এবং কৃতজ্ঞতা আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আপনারা দেখছিলেন মার্কেটের ব্যাংক সংবাদ শিরোনাম। এখন আমরা বিস্তারিত আলোচনা করব RIL অ্যাঙ্গেল অ্যান্ড চ্যানেল নিবেদিত এই অর্থনীতির সংলাপে। আমাদের আজকের আলোচনার বিষয় তাপদাহে কৃষির ক্ষতি কতটুকু। আমি ডক্টর শাহ কামাল আপনার কাছে প্রথমে যাব যে কৃষি আবহাওয়া এবং তথ্য পদ্ধতি নিয়ে আপনি কাজ করছেন এবং আমি জেনে আনন্দিত যে এরকম একটা প্রকল্প আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর করছে এবং এইবার মনে হয় এটাতে খুব বেশি দরকার হয়ে পড়লো আমাদের জানার যে আবহাওয়ার যে গতিপতি। এমনি তো আমরা জলবায়ুর ক্ষতির মুখে আছি এবং আমরা অনেকদিন থেকে হিট স্ট্রোকের কথা না শুনলেও তাপমাত্রা যে বেড়ে যাচ্ছিল এটা আমরা বুঝতে পারছিলাম। এইবারই আমরা অনেক দিন 75 বছর পরে এত দীর্ঘকালের জন্য আমাদের একটা বড় তাপদাহের মধ্যে আছি আমরা। এবং আপনি যেমন শিরোনামে শুনলেন যে আমাদের ধান নিয়ে আমরা চিন্তিত, আমরা আম নিয়ে চিন্তিত। এখন আমের বোটা নষ্ট হয়ে যাচ্ছে, ধানের কাটা যদিও শুরু হয়েছে। আপনি যদি বলেন যে আমরা কতটা সুরক্ষা পাবো এইরকম হিট স্ট্রোক যদি চলতে থাকে, এই যদি 38-40 ডিগ্রি তাপদাহ চলে, তাহলে আমাদের ধানের কি ক্ষতি হবে আর আমরা কিভাবে সেটা পোষাবো? শাহ কামাল। ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যথার্থই বলেছেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তন হচ্ছে এবং আমাদের ভৌগোলিক অবস্থানের কারণে এবং জলবায়ু পরিবর্তনজনিত কারণে আমাদের দেশে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ, যেমন বন্যা, খরা, জলোচ্ছ্বাস, সামুদ্রিক ঝড়, শিলাবৃষ্টি, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, এগুলো কিন্তু লেগেই আছে। সুতরাং এগুলোর সাথে খাপ খাওয়ে কৃষকের ক্ষতিকে সর্বনিম্ন পর্যায়ে রাখার জন্য সরকার কিন্তু বহুমুখী কার্যক্রম কিন্তু নিয়েছে। আমরা যেটি এক কথায় বলি ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার। ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার নিশ্চিত না করলে আমাদের এই কৃষিকে সাস্টেইনেবল করা যাবে না এবং কৃষকের যে ক্ষতি পরিমাণ সেটি সর্বনিম্ন পর্যায়ে রাখা যাবে না। সেই কারণে 2017 সালে সরকার বিশ্বব্যাংকের অর্থায়নে বাংলাদেশ ওয়েদার অ্যান্ড ক্লাইমেট সার্ভিসেস রিজিওনাল প্রজেক্ট নামক একটি প্রকল্প হাতে নেয় এবং এই প্রকল্পের সাথে 3টি সংস্থা সম্পৃক্ত, 3টি মন্ত্রণালয় কিন্তু সম্পৃক্ত রয়েছে। একটি হচ্ছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, প্রতিরক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, পানি সম্পদ মন্ত্রণালয় এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি মন্ত্রণালয়। এই 3টি সংস্থাকে সম্পৃক্ত করারও কিন্তু একটি কারণ রয়েছে। তা আপনি নিশ্চয়ই জানেন যে আবহাওয়ার পূর্বাভাস এবং তথ্য উপাত্ত এই ধরনের মেসেজ দেওয়ার অধিকার বা রাইট সেটি কিন্তু আবহাওয়া দপ্তরে রয়েছে, এটা প্রতিরক্ষা মন্ত্রণালয় দেখে। সিমিলারলি নদ নদীর পরিস্থিতি, পানি সম্পদের যে পরিস্থিতি, বন্যা পূর্বাভাস, সেগুলো এটি কিন্তু পানি উন্নয়ন বোর্ডের দায়িত্ব। আর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই দুটি সংস্থা থেকে তথ্য পূর্বাভাস এগুলো সংগ্রহ করে তাৎক্ষণিকভাবে আমরা পাই। আসলে আমাদের মধ্যে এমই রয়েছে, সরাসরি আমরা তথ্য পেয়ে যাই। এই তথ্য বিশ্লেষণ করে কৃষকের উপযোগী করে স্থান ভিত্তিক যে মেসেজটা দরকার কৃষকের জন্য। এখন কি মেসেজ দিচ্ছে শাহ কামাল খান? আমাদের যে বলছে যে 2 তারিখে আগে বৃষ্টি হবে, যদিও কালকে সিলেটে বৃষ্টি হয়েছে একটু, আজকে আনোয়ার ফারুক বলেছেন যে কুমিল্লা অল্প একটু বৃষ্টি হয়েছে, কিন্তু বৃষ্টি হবে না, তাহলে কৃষক এখন কি করবে? আচ্ছা, আমি ওই আগের কথার রেজ ধরে একটু বলে তারপরে আমি তাপমাত্রার বিষয়টা বলবো। বর্তমান যে পরিস্থিতি সেটি হচ্ছে, আমরা বামিজ পোর্টাল নামক একটি পোর্টাল আমরা স্থাপন করেছি এই প্রকল্পের আওতায়। এটি কিন্তু একটি স্থায়ী বডি। এই প্রকল্প চলে যাওয়ার পরেও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় কিন্তু এটি থাকবে। বামিজ বাংলাদেশ অ্যাগ্রোমেট্রোলজিক্যাল ইনফরমেশন সার্ভিস bamiz.gov.bd-তে আমাদের কৃষক ভাইরা, যে কোনো স্টেক হোল্ডার, যে কোনো ইন্টারেস্টেড ব্যক্তিত্ব, তারা কিন্তু এটিতে ভিজিট করে একদম আপডেটেড যে তথ্য সেটি কিন্তু তারা পাবে। সিমিলারলি আবহাওয়ার তথ্য পাবে, নদ নদীর পরিস্থিতি পাবে, পাশাপাশি আমরা কি পরামর্শ দিচ্ছি এই প্রতিকূল পরিবেশে বা অনুকূল পরিবেশে কৃষকের কি দরকার সেই তথ্যগুলো কিন্তু এখানে থাকে। তো আমরা সাধারণত জাতীয় পর্যায়ে এবং অঞ্চল পর্যায়ে সপ্তাহে একবার বুলেটিন জারি করে থাকি, আর জেলা পর্যায়ে আমরা সপ্তাহে 2বার, এবং বিশেষ পরিস্থিতির যখন কিনা বন্যা বা খরা বা জলোচ্ছ্বাস, যে কোনো যেমন তাপদাহ চলছে, এটির জন্য আমরা কিন্তু বিশেষ
বুলেটিন সেটি আমরা জারি করে থাকি। এখন সেই বুলেটিনটি কিন্তু আমরা সম্প্রসারণ পদ্ধতি যতগুলো রয়েছে অনলাইন অফলাইন যে প্ল্যাটফর্ম সেগুলোর মাধ্যমে কিন্তু আমরা বিস্তার করে থাকি। তো আমাদের সবচেয়ে বড় যেটি শক্তি আমি বলবো কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের একদম জাতীয় পর্যায়ে থেকে শুরু করে মাঠ পর্যায়ে আমাদের দক্ষ কর্মকর্তা রয়েছে। আমাদের উপশহরের কৃষি কর্মকর্তারা একদম কৃষকের কাঁধে কাঁধ মিলিয়ে ইউনিয়ন পর্যায়ে আমরা জানি যে ইউনিয়ন পর্যায়ে রয়েছে, ব্লক ওয়ার্ড পর্যায়ে একদম প্রতিটি ইউনিয়ন 3 জন করে আমাদের উপশহরের কৃষি কর্মকর্তা রয়েছে যারা কিন্তু কৃষকের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। তাদের মাধ্যমে আমরা এই মেসেজটা পৌঁছে দিচ্ছি। পাশাপাশি আমাদের বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে সেগুলোর মাধ্যমে দিচ্ছি, SMS দিচ্ছি, ভয়েস মেসেজ দিচ্ছি, আমরা ডিজিটাল ডিসপ্লে বোর্ড স্থাপন করেছি। এখন কি দিচ্ছেন এখনকার প্রেক্ষাপটে আমরা যে পরামর্শটা দিচ্ছি সেটি হলো যেহেতু মাঠে ধান রয়েছে এবং স্টেজ যদি আমরা দেখি সেটি হচ্ছে থোর পর্যায়ে বা ফুল পর্যায়ে, কোথাও কোথাও কর্তনযোগ্য হয়েছে, কাটা শুরু করেছে। হ্যাঁ, হাওয়ারের জন্য তো সেটি আছে, প্রায় শেষ পর্যায়ে রয়েছে। সেখানে আমরা বলছি যে অবশ্যই পানি যেন 5 থেকে 7 সেন্টিমিটার জন্য পানি ধরে রাখে খেতে। আরেকটি হলো যে এই অধিক তাপমাত্রা প্লাস হচ্ছে হিউমিডিটিও বেশি, এটি কিন্তু কিছু কিছু ছত্রাকজনিত রোগেরই কিন্তু প্রাদুর্ভাব সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে আমরা প্রেসক্রাইবড যে পেস্টিসাইড রয়েছে, বিশেষ করে আমরা যদি বাই নেমে বলি ট্রুপার আছে, নেটিভো আছে, এগুলো ছত্রাকনাশকটা স্প্রে করার কথা আমরা বলছি। এছাড়া আপনি বলেছিলেন কথার শুরুতেই বলছিলেন যে আমের আমি শুনবো, তার আগে একটু আলোচনা করি। আমি আমের এবং একই সঙ্গে চিটাও কিন্তু এই তাপের কারণে ধানের চিটা হওয়ার কিন্তু একটা অন্যরকম সম্ভাবনা আছে। আমি শুনবো তার আগে আনোয়ার ফারুক যদি আপনি বলেন যে এখন আমাদের এই কৃষি তো আমাদের ধরেন যে ধানের দাম যাই বলি না কেন, এই 10 মাস অর্থ বছরের শেষ 100 টাকা চাউলও আমাদের আমদানি করতে হয় না এখন পর্যন্ত। এবং যেহেতু বোরো উঠতে শুরু করছে, আমরা হয়তো এই অর্থ বছরে চাল আমদানি থেকে বেঁচে গেলাম হয়তো এই অনেক বছর পরে হয়তো। আপনি যদি বলেন এখন কৃষির ক্ষেত্রে যেটি শাকামল সাহেব বললেন, এই সমস্ত মেজারগুলো কৃষি মন্ত্রণালয় কী নিতে পারে যাতে এইটুক ক্ষতিও আমরা না হতে দিতে পারি? দুটো বিষয়। একটা হলো যে ধরেন আপনি প্রথমে বলেছিলেন যে 75 বছরের মধ্যে একটা হিট স্ট্রোক, তার মানে এটা নতুন না। 75 বছর আগেও এরকম ছিল, সুতরাং আবহাওয়া এরকমটা হতে পারে, আসা যাওয়া করবে, সেটা ঠিক আছে। এখন কিন্তু আমাদের সামারে বা আমরা এই যে বোরোতে যে ফসলগুলো চাষ করি, বিশেষ করে ধান, ভুট্টা, এগুলো কিন্তু গরম সহিষ্ণু, বা ধানের ক্ষেত্রে হয়তো আমরা চিটা হওয়ার একটা সম্ভাবনা থাকে। তো সেই ক্ষেত্রে বন্যা সহিষ্ণু ধান উৎপাদন আমাদের এখন সহিষ্ণু আমরা এখন এই গবেষণা করতে হবে, এটা খুব জরুরি দরকার আমাদের। এটা একটা বিষয়। আরেকটা হলো যে আমাদের যে আমরা যে ট্রেন্ডে অ্যানালাইসিস করি, যেটা আমাদের প্রজেক্ট যদি দেখতে পারে যে আমরা যদি ধানটাকে 15 দিন আগে লাগাইতে পারতাম, তাহলে কিন্তু আজকে এই পলিনেশনটা শেষ হয়ে গেলে, গ্রেন ফর্ম হয়ে গেলে কিন্তু আর চিটা হওয়ার সুযোগ থাকে না। এটা আগায় নেওয়া অথবা পিছায় নেওয়া, এই জিনিসগুলো আমাদেরকে আরও গবেষণা করে প্রযুক্তিগুলোকে কৃষক পর্যায়ে নিয়ে যেতে হবে। এখন আমাদের যে প্রকল্পটা আছে ডিএ, যে ভাবিসে যেটা বললো যে আপনি শাকামল যেটা বললো আমাদেরকে যে ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন, কৃষক তো ওয়েবসাইটে যেতে পারবে, কয়জন কৃষক স্মার্টফোনে ওয়েবসাইটে ইন্টারেস্ট হবে ওয়েদার নিয়ে, সেখানে কিন্তু আমাদেরকেই মেসেজটা পৌঁছে দিতে হবে। যদিও এক্সটেনশন কর্মীরা আছে, আমি মনে করি এর বাইরেও আমাদের সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্মটা ইটস ভেরি এফেক্টিভ। আজকাল যে কোনো একটা মেসেজ গেলে ইউটিউব বলেন বা সোশ্যাল মিডিয়া হাজার হাজার লোক, লক্ষ লক্ষ লোক দেখতে পাচ্ছে, এটা একটা করা যায়। বা গণমাধ্যম, এখন যে ব্যবস্থাটা আসছে আমি বলতেছি আজ শুরু হয়েছে, কিন্তু এই যে এই 10 দিনের যে করণীয়, আমরা যদি গণমাধ্যমে প্রত্যেকটা চ্যানেলে একটা স্লট নিয়ে ডেলি আধা ঘন্টা বা 30 মিনিট আলোচনা করা বা মেসেজগুলো দিতে পারতাম। কারণ টিভিটা কিন্তু মোটামুটি সবাই দেখছে, শুধু একটা চ্যানেলে বিটিভি দিলে হবে না, বিটিভির দর্শক কম, আমাকে সবকটা চ্যানেলে কভার করতে হবে এবং এটা চ্যানেলগুলোর সাথে আমাদের নেগোসিয়েশন করতে হবে এই ধরনের জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো তারা অ্যালাউ করবে। যেমন আমরা যদি করি, আমাদের কিন্তু প্রায় 1 কোটি ফলোয়ার ফেসবুকে, ফলে সেটাও একটা বড় প্ল্যাটফর্ম। সেই জায়গাগুলোতে মেসেজগুলো আরও বেশি দিতে হবে। এখন ক্ষতি যেটার সম্ভাবনা ছিল সেটার একটা পার্ট গেছে। এখন ধানটা যেখানে আগে গ্রেন ফর্ম হয়ে গেছে সেটার সমস্যা না, যেখানে একটু লেট সেখানে হয়তো বা কিছু চিটা হতে পারে, যারা একটু পরে লাগিয়েছে, এবছর এটা একটা লক্ষণীয় বিষয়। আর অন্যান্য ফসল যেটা আছে যেমন মরিচ, সবজি, ভুট্টা গরমের জন্য সহিষ্ণু, গরমের জন্য আরো ভালো, বৃষ্টি হলে ভুট্টা আপনার স্ট্যাগনেন্ট হয়ে গেলে আবার ক্ষতি হতে পারতো। পাটের জন্য আবার বপন করতে পারছে না যেহেতু বৃষ্টি নেই, একটু লেট হয়ে গেলে এবছর পাট বপনটা, যদি বৃষ্টি না হয় পাট হবে না। সুতরাং এটা একটা সমস্যা। সুতরাং কৃষিতে কিন্তু সমস্যা সবসময় থাকবে, আর কৃষকরা দে নোজ বেটার, তারা অ্যাডজাস্ট করে নেয়। যদি বেশি দেরি হয়ে যায় তাহলে অনেক কৃষক আর পাট করবেই না, তার হয়তো আউশে চলে আমনে চলে যাবে। সুতরাং কৃষকরা বুঝে নেবে যে এই সিজনে নেক্সট ফসলটার জন্য আমার যে গ্যাপটা, এই গ্যাপে আমি কী করতে পারবো। সুতরাং এটা ইটস এ কন্টিনিউয়াস প্রসেস।
আর আমার কৃষি মানেই তো আমার আবহাওয়ার উপর নির্ভরশীল, এটা বুঝতেই হবে। সুতরাং আবহাওয়াকে সাথে নিয়ে আমাকে চলতে হবে। এখন যতটুকু হলো এটাকে আপনার অ্যাডজাস্ট করে চলতে পারি আমি, কারণ আবহাওয়ার এগেনস্টে আমি চলতে পারবো না, এর সাথে মানিয়ে আমাকে চলতে পারবো না। আপনি কিছু বলেন সেচ, এখন কি সেচ দেওয়ার সুযোগ আছে আমাদের? তো আমাদের প্রধান তো সবই ইরিগেটেড, সেচ এখনো আছে। আমরাও বলেছি, আমি যখন গতকাল আমি গ্রামে গিয়েছিলাম, আমি দেখে এসেছি আমার প্রজেক্টগুলো, আমি বলেছি যে না এই 2 ইঞ্চি পানি রাখতে হবে, 2 থেকে 3 ইঞ্চি পানি রাখলে ধান নষ্ট হওয়ার সুযোগ থাকবে না। আমরা আবার মিল মানে আপনার মেশিনগুলো চালু করে পানি দেওয়ার ব্যবস্থা করে দিয়ে আসছি, যেহেতু মানে হিটটা চলতেছে, মানে তাপটা চলতেছে, ফলে এখন মানে গাছের গোড়ায় একটু পানি থাকতে হবে। 2-2.5 ইঞ্চি পানি থাকলে আপনার ফসলের ক্ষতি হওয়ার সম্ভাবনা কম। বিশেষ করে আমরা যে তোমার চিটা বা যে ছত্রাকের কথা বললেন, সেটা থেকে ছত্রাকটা আসতে পারবে, চিটাটা হওয়ার সম্ভাবনা কম থাকবে। আর ছত্রাকের জন্য ওষুধ আছে। আমি সেই ওষুধের লোক হলো মোস্তাফিজুর রহমান। আমরা জানি যে আপনার এগ্রিকেয়ার এবং ওয়ান ফার্মা দুটোই এই কীটনাশক শুরু করে নানা রকম পেস্টিসাইডের ব্যাপার আছে। আপনি যদি বলেন যে সেই ক্ষেত্রে যখন তাপ হলো তখন সেইটা কি বিক্রি বাড়লো, সেটা একরকম আপনার জন্য মুনাফা হতে পারে, কিন্তু সহজলভ্য আছে কিনা, আমাদের অ্যাভেলেবেল আছে কিনা, আমাদের এই যখন আমরা তাপ হতে যখন শাকামনের মতন বলবে যে এখন পেস্টিসাইড দাও বা একটু কীটনাশক কোনো কিছু দরকার হয়, সেটা আমাদের দেশে অ্যাভেলেবেল আছে কিনা? আমাদের দেশে এটা অ্যাভেলেবল আছে, কিন্তু মূল সমস্যাটা কিন্তু হলো আপনার এই সময়ে অতি তাপমাত্রার কারণে এখানে পেস্টের ইনফেস্টেশনটাও কম হবে। এটা একটা ভালো মন্দ দুইটাই আছে সেই জন্য। তবে যদি হাই হিউমিডিটি এবং হাই টেম্পারেচার, ধরুন বাতাসের যে আর্দ্রতা এবং তাপমাত্রা আছে, ধান ক্ষেতের নিচে কিন্তু একটা মাইক্রো ক্লাইমেট হয়, সেখানে সেই ক্লাইমেটটা কিন্তু এই ক্লাইমেটের চেয়েও প্যাথোজেনের জন্য কিছু কিছু প্যাথোজেনের জন্য উপযোগী। ফলে এখানে রোগবালাই, বিশেষ করে সিড ব্লাইট এক ধরনের ছত্রাক যেটা ওখানে জন্ম নেয়, দেখা যায় যে আপনার উপরের তাপমাত্রা যেটা আছে, জলবায়ু হয়তো অত নেই, কিন্তু ওখানে আবার যেহেতু ধান গাছের গোড়ায় পানি থাকে, এখানে একটা মাইক্রো ক্লাইমেট হয়, ফলে এটা ফসলের জন্য ক্ষতি। আমি যদি আপনাকে এই সমস্যাটাকে নিয়ে যদি বলি, এটা অবশ্যই উদ্বিগ্নের। এটা কিন্তু শুধু বাংলাদেশের না, সারা পৃথিবীতে যদি দুইটা সমস্যা বলা হয়, সারা গ্লোবাল ক্রাইসিস, ইকোনমিক ক্রাইসিসের সঙ্গে রিলেটেড হলো জলবায়ু পরিবর্তন, ক্লাইমেট, যেটা সারা বিশ্বের এখন সমস্যা। এবং পৃথিবীর মধ্যে প্রথম 5টা দেশের মধ্যে বাংলাদেশ হলো এই জলবায়ুজনিত ঝুঁকির কারণে আছে। এটা কিন্তু আমরা কিন্তু এই ক্ষতিটা করি না। এটার মূল কারণই হলো বায়ুমণ্ডলের যে ওজোন স্তর থাকে, সেই ওজোন স্তর যেটা সূর্যের আলোটাকে অনেকটা কমিয়ে পৃথিবীতে আসে, সেই ওজোন স্তরটা কার্বন ইমিশনের কারণে উন্নত বিশ্বের কাজের খেসারত আমরা দিচ্ছি। উন্নত বিশ্বের তাদের যে শিল্পায়নের কারণে, নগরায়নের কারণে, তারপরে আপনার এই যে নানা রকমের যে শিল্প কলকারখানা, এইসবের সম্মিলিত প্রয়াসে আপনার কার্বন ইমিশন হয়ে ওই ওজোন স্তরটা ফেটে গেছে। ফলে গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে গত 100 বছরে প্রায় 4 ডিগ্রি টেম্পারেচার বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে আমাদের দেশে, যেহেতু আমরা ভৌগোলিক কারণে এমন একটা জায়গায় অবস্থান করছি যে নদীমাতৃক দেশ, এগুলো সমস্ত নদীর স্তর যেয়ে আমাদের সমুদ্রে পড়ে যাচ্ছে এবং এই দেশটা হয়ে গেছে ভালনারেবল। এটার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তো এটাকে অগ্রাধিকার খাত হিসেবে নিয়েছে জলবায়ুর ঝুঁকিজনিত কারণে, এবং বিশ্বের যে সমস্ত সংস্থা এগুলোকে সংশোধন করার জন্য উদ্যোগ নিয়েছে, বাংলাদেশও সেগুলোর সদস্য আছে। আমাদেরকে এটা থামাতে গেলে অনেকগুলো কর্মসূচি নিতে হবে। আবার কিছু সুবিধাও আছে, যে সুবিধাগুলোর মধ্যে যেমন ধরুন আমাদের যেহেতু পলি এবং মিঠা পানির কিন্তু একটা অনেক বড় অভাব সারা পৃথিবীতে, সেটা আমাদের এখানে পরিমাণে বেশি আছে। আর যদি আপনি বলেন যে ঝুঁকির মধ্যে যেটা, যদি 2 ডিগ্রি টেম্পারেচার যদি এখন থেকে বেড়ে যায় অ্যাভারেজে, আমি শুধু এই সময়ের কথা বলছি, তখন কিন্তু সমুদ্রের যে উচ্চতা এটা বৃদ্ধি পেলে আমাদের দেশের কোস্টাল বেল্টের একটা বিরাট অংশ স্যালাইন ওয়াটার চলে আসবে। ফলে বায়োডাইভার্সিটি বলতে যেটা বোঝায়, মানে জীববৈচিত্র্যের যে ভেঙে যাওয়া, এটা কিন্তু আমাদের ইতিমধ্যে হয়ে গেছে। আমরা এটা বুঝে না বুঝেও আমরা কিন্তু দেখতে পাইনি। ধরুন কত জাতের ধান হারিয়ে গেছে, কত জাতের গুল্ম, নানা রকমের যেগুলো গ্রামগঞ্জে যেগুলো আপনি দেখতে পেয়েছেন যে বিভিন্ন ছোট ছোট বৃক্ষ, তারপরে গুল্ম জাতীয়, লতা জাতীয় এগুলো ফসল কিন্তু হারিয়ে ফেলছি আমরা। অথবা বনজ যেগুলো সম্পদ, এগুলো আমাদের হারিয়ে গেছে, সুন্দরবন ফাঁকা হয়ে গেছে। এগুলো সব কিছুর সাথেই কিন্তু জলবায়ু কিন্তু একদিনের আবহাওয়া না,
এটা কিন্তু শতবর্ষের যে তাপমাত্রা, আর্দ্রতা, বৃষ্টিপাত এবং ভূমিকম্প এগুলো সব মিলে হলো একটা জলবায়ু। সেই জলবায়ু পরিবর্তন এটা ডাইনামিক, এটাকে আপনি থামাতে পারবেন না। যদি থামাতে চান তাহলে আপনাকে কার্বন যে ইমিশন হচ্ছে বাতাসে, এই কার্বনকে আপনার লক করে দিতে হবে। কার্বনকে যদি লক করতে চান, একটি অনুন্নত মানে উন্নতশীল দেশে সেটা কতটা পারবো যদি না উন্নত বিশ্ব এসে না যারা করেছে, যেমন ধরুন আমাদের দেশে যে সমস্ত বহুজাতিক কোম্পানি যারা এদেশে এমন কিছু বৃক্ষ ফসলের চাষ করছে যার মধ্য দিয়ে আমাদের মাটির উর্বরতা কমে যাচ্ছে, তাদেরকে এবং তারা এমন কিছু পণ্য উৎপাদন করে যেতে মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তাদেরকে দিয়ে গাছ লাগাতে হবে, সরকারি উদ্যোগে গাছ লাগাতে হবে, প্রাইভেট কোম্পানিকে ট্যাক্সের সঙ্গে সংযুক্ত করে, ভ্যাট ট্যাক্সের সাথে সংযুক্ত করে বাধ্যতামূলক করাতে হবে। এছাড়া উপায় নেই। যারা শিল্প করে এবং উন্নত দেশের লোককে একটা নির্দিষ্ট পরিমাণ, মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু এখন আন্তর্জাতিক পর্যায়ের নেতা, উনি এগুলোর উদ্যোগ নিলে এই ধরনের ট্যাক্স ভ্যাট যখন তাদেরকে সংযুক্ত করবে, যার বেনিফিশিয়ারি হবে আমাদের মতো সবচেয়ে ভালনারেবল যারা ঝুঁকিপূর্ণ দেশ, তখন কিন্তু এগুলো তো হবে। এবং প্রান্তিক মানুষ যারা বেশি ক্ষতিগ্রস্ত। আমরা আলোচনা আসবো, তার আগে আরেকটু বিরতি। দর্শক আমাদের সঙ্গে থাকুন আরআইএল নিবেদিত এই অর্থনীতি সংলাপে। স্বাগত আরেকবার আরআইএল অ্যাঙ্গেল অ্যান্ড চ্যানেল নিবেদিত অর্থনীতি সংলাপে। আজকের বিষয় তাপদহে কৃষির ক্ষতি কতটুকু। সাগামলা, আমি আপনাকে থামিয়েছিলাম, আপনি যদি বলেন যে আমের ক্ষেত্রে আমরা শুনছি যে আমেরও একটা ক্ষতি হতে পারে, কারণ অনেক বৃষ্টি নাই, বা আবার রোদেরও কিছু হয়তো সুবিধা আমরা পাবো, সেটা যদি একটু বলেন যে আসলে কৃষক এখন কি প্রস্তুতি নেবে। আসলে আমি শুরুতেই কিন্তু বলেছিলাম যে আসলে আবহাওয়ার পরিবর্তন বা যে বিষয়গুলো আসছে জলবায়ু পরিবর্তনজনিত কারণে, সেটি কিন্তু আসতেই থাকবে। এটা দীর্ঘমেয়াদী একটা প্রসেস, এটা একদিনে অফও করা যাবে না। তা আমাদের পক্ষ থেকে যে সাজেশনগুলো থাকে সেটি হচ্ছে ক্ষতির পরিমাণটা সর্বনিম্ন পর্যায়ে রাখা। তো সেক্ষেত্রে আপনি যদি, যেহেতু আমের কথা বলছেন, আমি পজিটিভ দিক দিয়ে শুরু করতে চাই যে টেম্পারেচার বাড়লে কিন্তু আম সহ আম, লিচু, তরমুজ, এই সমস্ত সকল ফ্রুটসের মিষ্টতা কিন্তু বাড়ে। তো সেটি কিন্তু আমাদের একটা পজিটিভ দিক। আর হচ্ছে আমাদের কৃষক ভাইরা কিন্তু অনেক সচেতন এখন। কী কারণে বলবো, যে আমরা যে পরামর্শ দিচ্ছি, এই স্পেশাল বুলেটিন আমরা অলরেডি জারি করেছি এবং তাপদাহ শুরু থেকেই আমরা কিন্তু আছি, এই সমস্ত পরামর্শগুলো আমরা দিচ্ছি। স্যারের যে পরামর্শটা কিছুক্ষণ আগে বলছিলেন, এটি কিন্তু আমরা করছি। আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, ফেসবুক গ্রুপ রয়েছে, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সাথে আমাদের কার্যক্রম রয়েছে। আমরা স্ক্রল দিই, টক শো অর্গানাইজ করি। আমেরটা যদি একটু বলেন আমাদেরকে, আমের ক্ষেত্রে এখন আমের ক্ষেত্রে আমরা যেটা বলছি, আমের ফলন কম হবে কিনা সেটি পরে আসছি। তবে আমাদের যে পরামর্শ সেটি হচ্ছে যে সেচ দিতে হবে। অনেক সময় কৃষকরা সেচ দিতে চায় না, আমের ক্ষেত্রেও এখন সেচ দিতে হচ্ছে নিচে, পাশাপাশি শাখা প্রশাখা আমরা স্প্রে করতে পারি। যেহেতু মাইক্রো ক্লাইমেটটাকে কুল রাখা দরকার, এটি কুল রাখতে পারলে, ঠান্ডা রাখতে পারলে এই মুকুল ঝরার পরিমাণটা কমবে। তারপর ফ্রুট সেটিং বা ফল ধরার যে সংখ্যাটা সেটি কিন্তু বাড়বে। এই কারণে কিন্তু আমরা দিচ্ছি এবং আমরা ইতিমধ্যে আমরা তথ্য নিয়ে দেখেছি কৃষকরা কিন্তু দিচ্ছে। বিশেষ করে আমি যদি বলি রাজশাহী, চাপাই, যেখানে আগে, সেখানে কিন্তু কৃষকরা রীতিমতো সেচ দিচ্ছে, অবাক করার মতো। সবাই একদম মেশিন সেট করে সুন্দরভাবে সেচ দিচ্ছে, স্প্রে করছে। সুতরাং আমি মনে করি এবার আসলে আপনারা জানেন যে একবার অন ইয়ার থাকে, একবার অফ ইয়ার থাকে, এবার কিন্তু এমনিতেই অফ ইয়ার। তো অফ ইয়ার হলেও আমার মনে হয় না এই তাপদাহে আমাদের আম চাষিদের খুব বেশি ক্ষতি করতে পারবে। আমরা যেহেতু পরামর্শ দিয়ে যাচ্ছি, আমাদের সামনে জ্যৈষ্ঠ মাসের মধু মাসে আমরা নিশ্চয়ই ইনশাআল্লাহ, এবং আপনার আশ্বাস অনুযায়ী মিষ্টি হবে এই গরমের, এটা একটা পজিটিভ দিক। হ্যাঁ, এটা না বৃষ্টির বিষয়টা বাড়বে। এটি আমরা আবহাওয়া দপ্তরের সাথে তো সার্বক্ষণিক আমাদের যোগাযোগ থাকে। আমি স্টুডিওতে আসার আগেও আমি যোগাযোগ করেছি। সেটি আসার সংবাদ হলো যে ইনশাআল্লাহ 3 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে, এবং এটি আমরা এখনই লিখিতভাবে জানাচ্ছি না, হয়তো আমরা কালকে আবহাওয়া দপ্তরের সাথে আরও যে রিটেন কমিউনিকেশনটা হবে সেটির প্রেক্ষিতে আমরা জানাবো। হাওড়ের ক্ষেত্রেও আমাদের একটু মেসেজ আছে, যদি একটু সুযোগ দেয় সেক্ষেত্রে হাওড়ের বিষয়ে আমরা কথা বলবো। 3 তারিখ থেকে লাগাতার বৃষ্টি হয় তাহলে কিন্তু আবার বড় ধানও কাটা যাবে না, সেটাও ধান শুকানো যাবে না, খড় শুকানো যাবে না, বা রোদের থেকে হয়তো যদি কালবৈশাখী হয়ে যায় তাহলে ধানের ক্ষতি বেশি হবে।
তা সেই ক্ষেত্রে যেটা এখন গতবার আমরা দেখেছিলাম যখন বন্যা হয়েছিল তখন আমরা হারভেস্টিং মেশিনে দ্রুত কাটার চেষ্টা করেছি। এখন কোনো সেরকম কোনো ব্যবস্থা নেওয়ার কথা আপনি বলবেন কি? না, এখন তো হারভেস্টারগুলো মাঠে চালু আছে। আচ্ছা, পর্যাপ্ত মাঠে চালু আছে। যেমন হাওড়ে কিন্তু আপনার 80% ধান উঠে গেছে, নিচু এলাকার কোনো ধান নেই, উপরে ধান এখন কাটা চলছে। কারণ হাওড়ে একটু 10-15 দিন আগে তারা বপন করে। এবার যেহেতু ফ্লাড হয়নি, এটা আমাদের জন্য এটা ভালো। এবং গত কয়েক বছরে এই হাওড়ে আমাদের ভালো হারভেস্ট হচ্ছে, এটা একটা গুড সাইড, যে কারণে বড়োতে আমার ফলনটা ঘরে ওঠে। আর আমি কিন্তু শুধু বলবো যেহেতু ধান না, যেহেতু গরম টেম্পারেচার, এখন কিন্তু পোলট্রিতেও সমস্যা হচ্ছে, যারা বার্ড মর্টালিটি রেট বেশি, এখন যারা মুরগি তোলার কথা অনেকে কিন্তু মুরগি তুলছে না, প্রান্তিক খামারে এতে করে আবার যারা চিক্স বিক্রি করে তারা আবার বিক্রি করতে পারছে ডে ওল্ড চিক্স বিক্রি কমে যায়, একদিনের বাচ্চার দাম হতে পারে। সুতরাং একটা সময় গিয়ে কয়েকদিন পরে দেখা যায় বাজারে মুরগির মাংস দাম বেড়ে গেছে। মাছের ক্ষেত্রে যেটা হচ্ছে, যারা রেণুপোনা চাষ করতো, এই গরমে পানিতে রেণুপোনার মর্টালিটি রেট অনেক বেশি, সুতরাং এখানে একটা মাছের প্রোডাকশন কমে, তার মানে মাছের চাষেও একটা বড় ধরনের প্রভাব পড়ছে। মানে যে আপনার হয়তো ফলন কমে যাবে, আবার হয়তো তাকে ইনভেস্ট করতে হবে, আবার রেণু কিনতে হবে, খরচটা বেড়ে যাচ্ছে। এবং পুকুরগুলোতে বিলগুলোতে পানি কমে যাওয়ার কারণে নতুন মাছ মানুষ চাষ করছে না, ওয়েট করছে বৃষ্টি আসলে পরে করবে। আবার আপনি যে গাছ লাগান একটু আগে বললেন যে আবহাওয়ার জন্য, সে গাছ লাগাইতে গেলেও বৃষ্টি লাগবে, কারণ বৃষ্টি না আসলে কিন্তু কেউ গাছ গরমে গাছ লাগায় কোনো লাভ হবে না, বৃষ্টি আসার পরে কিন্তু গাছ লাগাইতে হবে। তো সার্বিক সব দিক বিবেচনা করলে আমরা মনে করি যে এই সময়টা একটু চৈত্র মাস সবসময় আমাদের খরা থাকে, চৈত্র মাস সবসময় গরম থাকে, কিন্তু এখন চৈত্র পরে বৈশাখে এসে চলে যাচ্ছে, দীর্ঘ সময়, এটাই সমস্যা হয়েছে আর কি। সুতরাং ফসলের যে ক্ষতি হবে, আবার হয়তো কৃষক নেক্সট ফসলে সেটা পোষে নিতে, এত মেজর কোনো না। যদি আজকে যেমন হাওড়ে বন্যা হলে যেরকম ব্যাপক ক্ষতি হতো, সব কিছু ক্ষতিগ্রস্ত, এটা কিন্তু সেই রকম না, ক্ষতি হবে কম বেশি, তো টেম্পারেচার বাড়লে কম বেশি 5-10% ফলন ফেল করলে আবার আরেক জায়গায় ভালো হচ্ছে, এক জায়গায় খারাপ করলে আরেক জায়গায় ভালো হচ্ছে। তো সব কিছু মিলে আমি মনে করি যে ফুড সিকিউরিটিতে আমি এত উদ্বিগ্ন নই। আচ্ছা, মোস্তাফিজুর রহমান যদি বলেন, আপনি ক্লাইমেট চেঞ্জের কথা অনেকটা গুরুত্বের সঙ্গে বলছিলেন, যে এখন একটা বড় ধরনের ব্যাপার হলো যে একটা উন্নত বিশ্ব একরকম করছে, আমরা একরকম করছি না, আমাদের যুদ্ধটা হয়তো অন্যরকম। আপনি বলছেন যে প্রধানমন্ত্রী গত কিছুদিন আগে প্রধানমন্ত্রী বলছেন যে ওদেরকে দিতে হবে এটার দায়িত্ব, তাই না? এবং আমরা তো অপেক্ষাকৃতভাবে কম কার্বন নিঃসরণ করি, একটা হয়তো আমাদের উন্নতি নাই, আমাদের অত শিল্প নাই, আমরা হয়তো এখনও কৃষিতে আছি, সেই কৃষি নিয়ে আমাদের চিন্তাতে আনোয়ার ফারুক যেমনটা আমাদের আশ্বস্ত করলেন। আমি বলতে চাই যে এই জলবায়ু পরিবর্তনের জিনিসটা সারা বছরব্যাপী সবসময়ের জন্য চলমান আছে কিনা, বা আপনি যেহেতু শিল্পের সঙ্গে জড়িত আছেন, ওষুধ উৎপাদন থেকে শুরু করে, সেইটা আমরা ভাবছি কিনা? সেটা খুব গুরুত্বপূর্ণ আপনি একটা কথা বলেছেন, যে আমরা শিল্পের দিকেও যাচ্ছি, আমরা কৃষি নিয়ে আসি। আপনি যদি পৃথিবীর উন্নত দেশের দিকে তাকান, ধরেন আমেরিকা, আমাদের 700-800 বছর আগে আমেরিকা স্বাধীন 1776 সালে, ওদের পোস্ট কলোনিয়াল টাইমের পরেও ওদের দেশে কৃষকের সংখ্যা ছিল 95 জন শতকরা। আচ্ছা, সেই দেশে এখন কৃষকের সংখ্যা 5 ভাগের নিচে, এই সমাজের বিত্তশালী মানুষরা ওখানে কৃষক। আর আমাদের দেশে আমরা যারা বোদ্ধা মানুষ, আমাদের একটা ভুল আত্মতৃপ্তিতে আমরা বসে আছি। সেটা হলো কি, যে আমাদের কৃষি আমাদের খুবই ভালো করছে, কৃষিতে অনেক লোক আমরা কর্মসংস্থান সৃষ্টি করেছি। এটা কিন্তু একটা ভুল অর্থনৈতিক ব্যাখ্যা। কৃষি কিন্তু কর্মসংস্থানের জায়গা না। আজকে যে এই যে 42 ডিগ্রি 50 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে আমাদের কৃষক ভাইয়েরা মাঠে ঘাটে কাজ করবে, এটা কিন্তু একটা অদূরদর্শী একটা শিল্প নীতি, এবং কৃষি নীতিরই কিন্তু ফল হলে আজকের এই কুফল। আপনার কৃষির থেকে লোক সরায় দিতে হবে। আমাদের শ্রমবাজারের 42% মানুষ, সর্বশেষ যেটা আমাদের স্ট্যাটিস্টিক্সের রিপোর্টে হলে 38% আসছে, হয়তো এটা আমি 40 যদি ধরি, 40% শ্রমশক্তি আমাদের কৃষিতে আছে, এবং সবচেয়ে দরিদ্র মানুষগুলোই কৃষিতে, এবং এদের ইনকাম কিন্তু ন্যাশনাল ইকোনমিতে যায় হলো শতকরা 11%। আর বাকি যে আপনার 60% লোক থেকে আপনার 90 টাকা যাচ্ছে হলো ন্যাশনাল ইকোনমিতে। তাহলে এই গরিব মানুষগুলোকে এখানে আমরা বৃষ্টিতে মারতেছি, রোদে মারতেছি, এখানে কৃষিতে কর্মসংস্থানের কথা বলে আমরা যারা বোদ্ধা মানুষ আমরা মনে করতেছি খুব আত্মতৃপ্তিতে আছি। এখানে অনতিবিলম্বে এখানে ব্যাপক শিল্পায়নের মাধ্যমে, যান্ত্রিকীকরণের মাধ্যমে এই মানুষগুলোকে এখান থেকে সরাই দিতে, যেমন হারভেস্টার মেশিন আসার জন্য কিন্তু কম লোকের কম সময় তারা বেশি ধান কাটতে পারতেছে। হারভেস্টার মেশিনটা কি এমন জিনিস যে আপনি অন্য দেশের ফ্যাক্টরিকে 70% টাকা দিচ্ছেন? আমাদের যে প্রকৌশল বিশ্ববিদ্যালয় আছে, এতগুলো প্রকৌশল বিশ্ববিদ্যালয় আছে, বগুড়াতে যারা এগুলো মেশিন বানায়, ধোলাইখাল যারা আছে, এখানে আপনি ভর্তুকির টাকা এখানে কেন দেবেন না?
আমরা কার স্বার্থে অন্য দেশের মানে আপনি বলতে চান যে দেশীয়ভাবে আমরা হারভেস্টার মেশিন করতে পারবো? লোকাল অবশ্যই করতে পারবে। আপনি বুয়েটের ছেলেরা যে যদি আমেরিকাতে যদি রোবট বানাতে পারে, আর চতুর্থ শিল্প বিপ্লবের নেতৃত্বের যে সমস্ত প্রকৌশলী আছে তার মধ্যে দেখবেন বাঙালিরা আছে। তা আমরা এই ভুল দর্শনের মধ্যে থেকে এখান থেকে বেরিয়ে আসতে হবে। আপনাকে 3টা কাজ করতে হবে। একটা হলো কৃষিতে যে সমস্ত অধিক লোক রয়ে গেছে, এই লোকগুলোকে আর রোদে খরায় আর না মেরে, বঙ্গবন্ধু তো কৃষককে নিয়েই স্বপ্ন দেখেছিল, তো তিনি তো একটা সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন। আপনি কৃষককে বাঁচানোর জন্য উনি কত কর্মসূচি নিয়েছেন, সেই জিনিসগুলো 53 বছর পরে আপনি আবার ভর্তুকি দিয়ে নিয়ে আসবেন। এখান থেকে এই লোকগুলোকে সরায় আপনার ইন্ডাস্ট্রিতে নিয়ে যেতে হবে, যেখানে তারা শীততাপ নিয়ন্ত্রিত ঘরের মধ্যে কাজ করবে, তাদেরকে প্রশিক্ষিত করতে হবে। ইন্ডাস্ট্রি হবে 2 রকমের, একটা স্থানীয় র ম্যাটেরিয়ালস দিয়ে যে ইন্ডাস্ট্রি হয় সেটা হবে সাস্টেনেবল, সেটা হবে লাভজনক, নিরাপদ এবং টেকসই। আমরা ধরুন ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পৃথিবীর 160টা দেশে রপ্তানি করি, মেশিনটাও নিয়ে আসি বিদেশ থেকে, কাঁচামালটাও নিয়ে আসি আমাদের নিজের। আমরা যদি এমন শিল্পের কথা ভাবি যার কাঁচামাল হবে কৃষিপণ্য এবং দেশীয় মেশিনারিজ বা মেশিন প্রযুক্তি আমরা একটা আনলে 20 বছর চলবে, কিন্তু মেশিন বিদেশ থেকে নিয়ে এসে কৃষির পণ্য দিয়ে যে ইন্ডাস্ট্রি চলে সেই গবেষণাটা করে বের করতে হবে। আবার যদি সুগার কেনের মতো যদি যেটা 300 টাকা লাগে 1 কেজি বানাতে, সেই ইন্ডাস্ট্রি আমরা করেছি, এর চেয়ে তো আমার অনেক ক্রপ আছে যেগুলো দিয়ে ইন্ডাস্ট্রি চলতে পারে। আর যদি সুগার কেন গবেষণা করে কোনো সায়েন্টিস্ট যদি গবেষণার যদি প্রধান হয়, তাহলে তো ধরুন পুরো শিল্পটাকেই সে শেষ করে দিবে। সেটা বিট থেকে হবে কি হবে না সেটা একটা বড় বিতর্ক হচ্ছে। আমরা বিট গবেষণা করেছিলাম। এখন আমাকে 2টা ইন্ডাস্ট্রিতে যেতে হবে, একটা কৃষিভিত্তিক পণ্য দ্বারা শিল্প, আর কৃষির উপকরণ যেটা সেটা তৈরি করতে হবে, সেটাও ইন্ডাস্ট্রি এখানে করতে হবে। একটা উদাহরণ দেই, যেমন ধর আমাদের টিএসপি ফ্যাক্টরি, আপনার ফসফরিক অ্যাসিডের রক ফসফেট আনতে হয়, আমাদের বার্মায় আছে, শ্রীলঙ্কায় আছে, মিডল ইস্টের দেশে আছে, রাশিয়ায় আছে। আমরা এই আশেপাশের দেশ থেকে না নিয়ে এসে আমরা নিয়ে আসতেছি এমন দেশ থেকে যার 2 গুণেরও বেশি দামে আমাকে কিনতে হচ্ছে। তা আনার ফলে আমার টিএসপি লাভজনক হচ্ছে না। এগুলোকে শনাক্ত করে, কারণ সরকারের তো প্রজ্ঞাবান লোক, কিন্তু বিসিএস সিভিল সার্ভিস কমিশনের কাজটা কি? পাবলিক সার্ভিস কমিশনের কাজই হলো মেধাবী ছেলেদেরকে সরকারি চাকরিতে নিয়ে যাওয়া, এবং হচ্ছেও তাই। আপনার গভর্নমেন্টে যারা যে সমস্ত লোক কাজ করছে, দে আর জিনিয়াস, তারা মেধাবী একাডেমিক্যালি। তো সেই সমস্ত লোকদেরকে গবেষণাতে নিয়ে যারা গবেষণা করবে, শিল্প গবেষণা, পলিসি রিসার্চ, তারা বলে দেবে যে আমার এই ক্রপ দিয়ে আমার এই ইন্ডাস্ট্রি হতে পারে। এই জায়গায় যদি আমরা হাত দেই, তাহলে এই যে খরা সহিষ্ণু জাতের কথা ভাবছি সেগুলো তো হবে, কিন্তু কৃষির এই লোকগুলো বেঁচে যায়। আপনি এই জলবায়ু থামাতে পারবেন, এটা তো ডাইনামিক, সেই রকমই পরিকল্পনা করতে হবে। এবং সত্যি যে কৃষিকে আসলে কৃষি শিল্পের মধ্যে নিতে হবে, শিল্পের মধ্যে নিতে হবে। ধন্যবাদ। আমরা আরেকটু আলোচনা করবো, তার আগে আরআইএল অ্যাঙ্গেল অ্যান্ড চ্যানেল নির্মিত অর্থনীতি সংলাপে আরেকটি বিরতি। স্বাগত আরেকবার আরআইএল অ্যাঙ্গেল অ্যান্ড চ্যানেল নির্মিত অর্থনীতি সংলাপে। আজকের বিষয় তাপাদহে কৃষির ক্ষতি কতটুকু। শাকামান, আপনি যদি বলেন যে তাহলে কোনো গবেষণার মধ্যে আমাদেরকে এখনই যেতে হবে কিনা, যে আমাদের এই গরম কিন্তু বাড়তেই থাকবে, যেটা মুস্তাফিজুর রহমান বললেন যে মানে তাপ যেটা আছে এবং সারা পৃথিবীতে জলবায়ুর যে পরিবর্তন হচ্ছে, ফলে আমরা নিজেরা ভুক্তভোগী হব শুধু। ফলে সেক্ষেত্রে আমাদের মানে আগামীতে আমাদের প্রস্তুতিটা কি থাকা দরকার? ধন্যবাদ। আসলে এই প্রকল্পটি একটি আমি বলি স্মার্ট এবং ডাইনামিক একটা প্রকল্প। ইতিমধ্যে 4টি গবেষণা প্রতিষ্ঠান কিন্তু আমাদের সাথে সম্পৃক্ত রয়েছে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ সুগার কেন রিসার্চ ইনস্টিটিউট, বাংলাদেশ জুট রিসার্চ ইনস্টিটিউট। এই 4টি গবেষণা প্রতিষ্ঠানের মাধ্যমে ইতিমধ্যে আমরা 5টি ক্রপের উপর ক্রপ সিমুলেশন মডেল আমরা কিন্তু তৈরি করেছি। এই ক্রপ সিমুলেশন মডেলটা হচ্ছে এরকম একটি বিষয় যে আবহাওয়ার বিভিন্ন প্যারামিটার যে রয়েছে, বিশেষ করে তাপমাত্রা, আর্দ্রতা, বৃষ্টিপাত, এগুলোর উপর ফসলের গ্রোথ, ডেভেলপমেন্ট, পেস্ট, ডিজিজ ইনফেকশন, এই সমস্ত বিষয়গুলো কিন্তু রিলেট করে। তো ইতিমধ্যে আমরা অত্যন্ত সফলতার সাথে এই 5টি ক্রপের কিন্তু ক্রপ সিমুলেশন মডেল তৈরি করেছি। আমি ধন্যবাদ জানাই সংশ্লিষ্ট গবেষকদের, তারা অক্লান্ত পরিশ্রম করে এটি কিন্তু করেছে। তো আমাদের নেক্সট যে পরিকল্পনা সেটি হচ্ছে আরও কিছু ফসলের উপর আমরা গবেষণা করব, এবং সেখান থেকে আমাদের আসলে থ্রেশহোল্ড লেভেলটা আমাদের বের করতে হবে, যে থ্রেশহোল্ড লেভেলের নিচে বা উপরে গেলে আমাদের ফসলের ক্ষতি হয়। আমি যদি বলি যে কার্ডিনাল টেম্পারেচার, আমরা টেকনিক্যাল ভাষায় বলি কার্ডিনাল টেম্পারেচার, এটি হচ্ছে একটি ফসলের
মিনিমাম টেম্পারেচার একটা থাকে, সর্বনিম্ন তাপমাত্রা, অপটিমাম বা পরিমিত তাপমাত্রা, আর একটা হচ্ছে সর্বোচ্চ তাপমাত্রা। এই রেঞ্জের বাইরে চলে গেলেই সেই ফসলের গ্রোথ, ডেভেলপমেন্ট, ফ্লাওয়ারিং, ফ্রুটিং, আমি অল্প একটু মানে পড়তে গিয়ে জানলাম যে 35 থেকে 38 ডিগ্রি হতো ধানের ক্ষেত্রে, এর থেকে বেশি হলে ধানের এই অবস্থাটা পরিবর্তন। হ্যাঁ, এই কারণে কিন্তু আমরা সেচের মাধ্যমে বলছি যে ওই মাইক্রো ক্লাইমেটটাকে যাতে একটু ঠান্ডা রাখার জন্য, যাতে ওই 35-36 সর্বোচ্চ তারা টলারেট করতে পারে ধানের ক্ষেত্রে। আবার গম আবার বেশি পারে, ভুট্টা আরও বেশি পারে, হ্যাঁ 40-42-44 ডিগ্রি পর্যন্ত পারে। তো সেই ক্ষেত্রে আমাদের ওই গবেষণার ফল থেকে তো আমরা বলছি। আচ্ছা, আমরা তো আসলে এক্সটেনশন অফিসিয়াল, আমরা সেই গবেষণার লব্ধ যে ফলাফল সেটি প্রেক্ষিতে কিন্তু আমরা পরামর্শ দিচ্ছি। তো আরেকটি খুশির খবর হলো যে 5টি গবেষণা প্রতিষ্ঠান, 4টি গবেষণা, আরেকটি গম এবং ভুট্টা গবেষণা ইনস্টিটিউটকে আমরা সম্পৃক্ত করেছি, তাদেরকে দিয়ে আমরা গবেষণা করাবো এবং ওদের ভবিষ্যতে পেস্ট ডিজিজ ইনফেস্টেশন বিভিন্ন প্যারামিটার্সের সাথে রিলেট করে কিভাবে আরো আমরা জানি না 75 বছর পরে যে আমরা দীর্ঘমেয়াদী মানে তাপদাহ পেলাম, মানে 15 দিনের বেশি, এখন প্রায় 20 দিন হয়ে যাচ্ছে, সেটার রকম করে আমাদের ধানের ব্যাপারে হয়তো ভাবতে হবে। অবশ্যই ভাবতে হবে। আমরা জানি না আমাদের বিজ্ঞানীরা হয়তো সেইটা দিবে, হয়তো আমরা গবেষণা করলে, আমরা চাই যে গবেষণা করি। প্রধানমন্ত্রী বলেছেন যে গবেষণার জন্য টাকাও দিতে হবে এবং গবেষকদেরকে এই বিষয়ে উৎসাহ দেবে। নিশ্চয়ই আপনাদের আমি একটু সংযোগ করতে চাই, আপনি যে প্রশ্নটা করেছিলেন, আসলে গবেষণার কোনো বিকল্প নেই। আচ্ছা, আমাদের আজকের কৃষির যে উন্নয়ন 70 এবং আজকের যদি 2024 দেখেন, টোটালটাই সায়েন্স বেস এবং গবেষণার পরে কিন্তু রেজাল্টটা এসেছে। সুতরাং গবেষণার কোনো বিকল্প নেই। তবে এখন কি গবেষণা চলছে না? চলছে, বাট এটার ইন্টেন্সিটিটা, বরাদ্দ এবং অ্যাক্টিভিটিসগুলো আরও বাড়াতে হবে। কারণ আমি দ্রুতই ক্লাইমেট চেঞ্জের এফেক্ট আমি সাফার করছি। আমরা কিন্তু হাইয়েস্ট বাংলাদেশে দেখেন ধানের ক্ষেত্রে যে আমরা যে স্ট্রেস টলারেন্স ভ্যারাইটি রিলিজ করেছি সাউথ এশিয়া, হাইয়েস্ট সংখ্যক, সর্বোচ্চ সংখ্যক ধানের জাত আমরা রিলিজ করেছি। আমাদের সাবমার্জেন্স আছে, সল্ট টলারেন্ট আছে, হিট মানে আপনার ড্রট টলারেন্ট আছে, আমরা কিন্তু করেছি। কোল্ড টলারেন্ট নিয়ে এখন কাজ চলছে, এখন মাল্টিপল স্ট্রেস নিয়ে এখন গবেষণা চলছে, বাট এই গবেষণাগুলো আর বাড়াতে হবে। সেজন্য ইতিমধ্যে কিন্তু সরকার আপনার জিন এডিটিং পলিসি নীতিগতভাবে অনুমোদন করেছে। কারণ ট্রেডিশনাল ওয়েতে একটা ভ্যারাইটি ডেভেলপ করতে 8 থেকে 10 বছর লাগে, কিন্তু জেনোম এডিট করলে আপনি সেটা 2 থেকে 3 বছরে জাত নিয়ে আসতে পারবেন এবং স্পেসিফিক এরিয়াতে আপনার কাজ করতে পারবেন। এবং আমি জানি আপনি আমাকে আরও ভালো জানবেন, উনি মানে শাহকামল জানবেন যে আমরা ইল যদি না বাড়াতে পারি, কারণ আমাদের জমি কমতে থাকবে, সেক্ষেত্রে ধানের যদি জাত এমন জাত না পাই যে আরো কম জমি, ধান না প্রত্যেক ফসল প্রোডাক্টিভিটি বাড়াইতে হবে। মানে এখন 18 কোটি লোককে খাওয়াইতে হবে, 20 কোটি লোককে খাওয়াইতে হবে, জমি কমে যাবে। এবং বলা যায় 2040-তে আমার প্রোডাকশন ডাবল করতে হবে। আচ্ছা, তাহলে আমি এই জমিতে, এই কম জমিতে কিভাবে করব? শুধু প্রোডাক্টিভিটি বাড়ানো, এই জন্য 2040 মানে আর মাত্র কিন্তু আপনার 16 বছর। তো সেজন্য বলছি যে আমাদের গবেষণায় আরো বরাদ্দ বাড়াতে হবে এবং গবেষকদের প্রতিষ্ঠানগুলোর ক্যাপাসিটি এবং ক্যাপাবিলিটি বাড়াতে হবে। শুধু টাকা দিলে তো হবে না। সেক্ষেত্রে বেসরকারি খাত আমাদের কি করবো? আমি যদি একটু বেসরকারি খাত যদি বলেন, আমরা বলি যে এখন যে সরকার যে গবেষণাগুলো করে তারা শুধু বই পুস্তক নিয়ে গবেষণা করে, এটা সঠিক নয়। এখানে প্রাইভেটের সাথে মিলে কৃষকের ডিমান্ড, বাজার মাঠের সাথে মিলিয়ে ওই ডিমান্ড ওরিয়েন্টেড গবেষণা করতে হবে। সেজন্য আমরা বলছি পাবলিক প্রাইভেট পার্টনারশিপে গবেষণা করা। আমরা প্রাইভেট সেক্টরকে বলছি যে তাদেরকে এগিয়ে আসতে হবে এবং পাবলিক সেক্টরও তাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে। এই যে আমরা যে দেখি যে আলু রপ্তানি হতো, কিন্তু সেই আলু রপ্তানি হচ্ছে না, এখন আলুর দামই বেড়ে গেল। না, আলুর রপ্তানি হয় না, আলুর ফলন কম হয়েছে। আচ্ছা, কারণ গত 3 বছর কৃষক আলুর দাম পায় নাই, আলু না করে ভুট্টা করছে। কারণ ভুট্টার মাঠ থেকে ভুট্টা কিনে নিয়ে যাচ্ছে, আগাম টাকা দিয়ে যাচ্ছে। তাহলে সে কেন কৃষক আলু করে ক্ষতিগ্রস্ত হবে? সরকার, আমি তো ভোক্তা, আমাকে 60 টাকা আলু কিনতে হচ্ছে এবছর। এবং এবছর শুরুতে নভেম্বরে পরপর 2বার বৃষ্টি হওয়ার কারণে ডিলে হয়েছে, অনেক জায়গায় 2বার আলু চাষ করতে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষক। এবং শেষমেশ যেটা চাষ করেছে সেখানে 60 দিন সময় পাওয়া যায় না, 60 দিনে তো আলু হবে না, সেজন্য ফলন কমে গেছে। হয়তো সেজন্য হয়তো এবারও আলু বেশি দামে হয়তো খেতে হবে, আরো কিছুদিন সেটা নিয়ে হয়তো হইতে পারে। কিন্তু একটা অল্টারনেটিভ তো আছে, আমার অনেক সবজি বাজারে আছে। আচ্ছা, শুধু আলু কেন খাইতে হবে? শুধু আমাদের ডাইভার্সিফিকেট করতে হবে ফুড হ্যাবিট। আমি শুধু আলুর উপর নির্ভর করলে তো হবে না। মোস্তাফিজ যদি বলেন যদি একটু এই বেসরকারি খাত কিভাবে এখানে গবেষণায় বলি এবং উদ্ভাবনের ক্ষেত্রেই বলি। না, আমাদের ধরেন অর্থনীতি তো এখন লিড দিচ্ছে হলো আপনার বেসরকারি খাত। আমাদের দেশের সরকারি বিনিয়োগ হয় হলো 5 থেকে 6%, আর হলো বেসরকারি বিনিয়োগ হলো সরকার যেটা নির্ধারণ মানে ফোরকাস্ট করেছে সেটা 22%। আমাদের যদি প্রায় 28% যদি আমাদের জিডিপির বিনিয়োগটা হয়, এটা যদি
35% যদি করা যায় তাহলে জননেত্রী শেখ হাসিনা যে কর্মসূচি নিয়েছে 31 সালের মধ্যে ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত বাংলাদেশ এবং 41 সালের মধ্যে যে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ করতে চায়, তাহলে আমাদের ন্যাশনাল ইনকামের প্রায় 35% বিনিয়োগে আসতে হবে। সেই বিনিয়োগের কিন্তু অধিকাংশটাই 80% উপরে কিন্তু বেসরকারি খাত। এখন ধরুন আজকের আলোচনার সাথে যদি এটা আপনি সংযুক্ত করতে চান, উদ্বিগ্ন হবার কোনো কারণ নেই, সরকারি উদ্যোগেই হোক আর বেসরকারি উদ্যোগেই হোক। যখনই তাপমাত্রা বেড়ে যাচ্ছে, জলবায়ুর পরিবর্তন হচ্ছে, এর ইফেক্টটা হলো হাই টেম্পারেচার হবে, আবার শীতের সময় লো টেম্পারেচার হবে। যখনই তাপমাত্রা বেড়ে যাবে তখন ফসলগুলো শিফট করে যাবে। ধরেন ধানের জমিতে তখন ভুট্টার চাষের দিকে যাবে এবং কটনের চাষ বেড়ে যাবে। তাহলে এটা হলো একটা দিক। আর হলো শীতকালে আপনার হলো আলুর চাষ বেড়ে যাবে। তো এটা কোনোটাই সমস্যা নেই। আপনার সিঙ্গাপুরে তো কিছুই চাষ করে না, পানিও বাইরে থেকে নিয়ে আসে। তা আমাদের ফসল যদি ডাইভার্সিফাইড হয়ে যায় এবং আমরা যদি শিল্পের দিকে চলে যাই, এটা উদ্বিগ্ন উৎকণ্ঠা হওয়ার কারণ নাই। ফুড হ্যাবিটটা চেঞ্জ হয়ে যাবে। আমাদের যে এখনকার জেনারেশন, তারা কিন্তু ভাত খায় না 3 বেলা। আমরা কিন্তু 3 বেলা ভাত খেয়ে স্কুলে গেছি, সকালেও ভাত খেয়ে যেতে হয়েছে, দুপুরেও ভাত, রাতে এসে ভাত রুটি দিলে পরে তখন মন খারাপ হইতো। তো এখন ধরেন সেই পরিবর্তনটা কিন্তু চলে আসছে। আর আমরা বলি যে আমরা ধান উৎপাদনের তৃতীয়। পৃথিবীর কয়টা দেশ ধান উৎপাদন করে বলেন তো? আপনার ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, থাইল্যান্ড, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, ফিলিপিন, এই কয়টা দেশ ধান উৎপাদন করে। আপনার পশ্চিমা দেশগুলো তো তাদের ফুড হ্যাবিটে রাইস নাই। সুতরাং উদ্বিগ্ন হবার কারণ নাই। জলবায়ু পরিবর্তনের সাথে যেগুলো ম্যাক্রো ইকোনমিক ক্লাইমেটে ইকোসিস্টেম রিপেয়ার করার জন্য যেগুলো করা দরকার, সেগুলো বিশ্ব নেতারা যেগুলো ভাবছে, তার সাথে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী সম্পৃক্ত আছেন। অতএব এটা হবে। আর ভ্যারাইটাল যেগুলো চেঞ্জ আসবে, যেটা হলো ধরেন রাইসের ভ্যারাইটি খরা সহিষ্ণু আসবে, শীত সহিষ্ণু আসবে, এটা আসবে। কিন্তু ঝুঁকির জায়গা যেটা আমরা কতখানি গভীরে যেতে পেরেছি সেটাই দেখতে হবে। সেটা হলো আমরা ভ্যারাইটির ক্ষেত্রে, সেটা হলো ধরেন 26 সালের মধ্যে কিন্তু আমাদের এলডিসি, সেটা আমরা আজকে আলোচনা করবো। আজকে শেষ করি। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি এই আড়াইয়ের অ্যাঙ্গেল চ্যানেল নিবেদিত এই অর্থনীতি সংলাপে। দেখা হবে আগামী শনিবার। আলোচনা হবে নতুন কোনো বিষয়ে। থাকুন আমাদের সঙ্গে।